কেন আপনার সাথে কেন যাব? কারণ আমি বলেছি তাই। না, আমি ওদের সাথেই যাব। আপনি পারলে একা যান। এটুকু বলে ঘুরতে নিলে আরহাম ওর হাত ধরে ফেলে, হাত ধরেই বলল, ওরা চলে গেছে দেখো না চোখে, চলো আমার সাথে। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে আরহাম ওর হাতটা ধরে হাঁটা দিল। আর ইরা হাঁটছে ঠিকই, কিন্তু তাকিয়ে আছে আরহামের ধরে রাখা হাতের দিকে। এই টেনে নিয়ে যাওয়ার কেমন অধিকার বোধ ফুটে উঠেছে ইরার ভেতরে, হাঁসফাঁস করছে কিছু নিয়ে। উনি কাছাকাছি থাকলেই এমন হয়, কি আছে এত ওনাতে। ফোনে ফোনে যোগাযোগ করে রাদিল আর আইমান মাত্র এসে পৌঁছালো আলোদের কাছে। ওরা শপিং এরিয়াতে ছিল। আইমান এসে আগে আরুকে প্রশ্ন করলো। কিরে ইরা কোথায়? ও আসেনি? আলো আর আরু দুজনে চোখাচোখি করে বলল। এসেছে, ও একটু অন্য সাইডে আছে। রাদিল বলল। অন্য সাইডে বসে কি করছো? আর আরহাম ভাইয়ের না আসার কথা ছিল? আরু আমতা আমতা করে বলল। হ্যাঁ এসেছে, ওরা দুজনে একসাথেই আছে। এটুকু শুনে আইমান ফট করে তাকালো আরুর দিকে। ও এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল ইরাকে, কিন্তু আলোর কথা যেন মস্তিষ্কের সমস্ত কোষ জাগ্রত হয়ে গেছে। ভ্রু বাঁকিয়ে বলল। ও তোর ভাইয়ের সাথে মানে কি? ওরা তোদের সাথে নেই কেন? ওদের দুজনের একসাথে কি কাজ? আসলে ভাইয়া ফাইমের জন্য কিছু গিফট নিতে চায়, তাই ফাইমের বোন হিসেবে ইরাকে নিয়ে গেছে চুজ করতে। আইমান যেন এই উত্তরে সন্তুষ্ট হতে পারল না, আবারও বলল। কেন? ফাহিম ভাই তো তোর ভাইয়ের বন্ধু, সে জানে না তার কি পছন্দ, ইরাকে কেন দিতে হবে? আলো বলল। আরে তুই ওভার রিয়েক্ট করছিস কেন দোস্ত? একটু হেল্প লাগবে তাই এই সামনেই চলে গেল মাত্র। চল আমরা শপিং করতে থাকি। আরু তাড়া দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। আরে আরু, কেমন আছো আপু? হঠাৎ কেমন মেয়েলি কণ্ঠে সবাই ডান পাশে তাকালো। সামনে থেকে ছোঁয়া গাল ভর্তি হাসি নিয়ে এগিয়ে আসছে। আরুদের সামনে এসে আরুকে জড়িয়ে ধরে বলল। আরু হেসে দিয়ে বলল। কেমন আছো আপু? তোমার সাথে সেই কবে দেখা হলো লাস্ট, আর তো দেখলামই না। ছোঁয়া জিভ কেটে বলল। আরুর বলার আগে আলো বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মিষ্টি মেয়ে? তোমাকে না বলেছি আপু বলবে না? আমরা তো সেম ইয়ারের, আপু বলো কেন? মানলাম তুমি বয়সে আমাদের থেকে একটু ছোট হবে, কিন্তু তাই বলে আপু বলতে হবে নাকি? তুমি আপু বলে ডাকলে নিজেকে কেমন বড় বড় লাগে। ছোঁয়া ওর দিকে ঘুরে বলল। সরি, তোমাদের দেখলে আপু এমনি এমনি বেরিয়ে আসে। আচ্ছা আর হবে না, কিন্তু শুনলাম তোমার নাকি বিয়ে, সত্যি? আরুর বলার আগে আলো বলল। তুমি ওকে একাই চোখে দেখলে, আমাকে দেখলে না? ছোঁয়া ওর দিকে ঘুরে বলল। আরে ভালো আপু, তোমাকে খেয়ালই করিনি। কেমন আছো তুমি? আবার আপু? আচ্ছা আর হবে না। ইয়া আসেনি? হ্যাঁ এসেছে, ও একটু অন্য পাশে গেছে, কাজ আছে, একটু পরে চলে আসবে। এই আলো, তোরা আগে থেকে চিনিস নাকি এই চাশমিশকে? আইমানের কথায় সবাই ওর দিকে ভ্রু কুচকে তাকায়। ছোঁয়া এতক্ষণ আইমানকে খেয়াল করেনি, তবে এখন দেখতে পেয়েছে। ওকে দেখে চোখ নাক কুচকে বলল। মিস্টার কুদ্দুস, আপনি এখানেও চলে এসেছেন? আর এই চাশমিশ কি? হ্যাঁ, চশমা পরি বলে চাশমিশ বলবেন সব সময়? তো কি বলবো, কানা? আরও ওদের ঝগড়া শুরু হওয়ার আগে ওদের থামিয়ে বলল। ওই ওয়েট, তোরা আগে থেকেই একে অপরকে চিনিস? আইমান বলে। তো চিনবো না? এই চাশমিশটাই তো ওই দিন আমাকে ফেলে দিয়েছিল কাদায়। রাদিল কিছু মনে করে বলে। ও, তার মানে এই মেয়ের ধাক্কায় আইমান ভাই সোজা কাদায়? মজা করিস না, ও ইচ্ছে করে ফেলেছিল। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই, আপনাকে ইচ্ছা করে ফলতে যাব? ছোঁয়া আইমানের মতো কথা বলে। আইমান নাক ফুলিয়ে আরো কিছু বলবে, তার আগে আলো বলল। তোরা দুজন দুজনকে আপনি তুমি বলছিস কেন? এই শোয়া, ও তোমার ক্লাসমেট, ওকে তুমি বা তুই বলতে পারো। আলোর বাচ্চা, অপমান করিস আমাকে। রাদিল আইমানকে বলল। এই, আলোকে কিছু বলবি না, দূরে থাক। আইমান রাগ দেখিয়ে বলল। তোরা এখানে থাক, আমি ওদিকে যাচ্ছি, যা ইচ্ছে কর। ছোঁয়া চশমা ঠেলে বিড়বিড়িয়ে বলল। মিস্টার কুদ্দুস। আবারও আরুকে প্রশ্ন করল। সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে আরু? হ্যাঁ, তোমাকে ভার্সিটিতে খুঁজছিলাম আমি অনেক, আর কিন্তু পাইনি। আজ পেয়ে গেলাম, ভালোই হলো। আজকে বিয়ের শপিং এর জন্য এসেছিলাম, চলো তুমিও আমাদের সাথে শপিং করে যাবে। আরে না না, আমি তো আম্মুর জন্য শাড়ি নিতে এসেছিলাম। এ মাসে বেতন পেলাম হাতে, তাই ভাবলাম মাকে ভালো একটা শাড়ি কিনে দেই।
কিন্তু এখন তুমি আমার বিয়ের শপিং করবে, চলো। ছোঁয়া নাকচ করে বলল। ছোঁয়া না যেতে চাইলেই তাকে জোর করে ঠেলে নিয়ে গেল আরু আর আলো। ছোঁয়ার সাথে আরুদের পরিচয় হয় অনেক দিন আগে ক্যান্টিনে। ওই দিন রাদিল আর আইমান ছিল না, তাই ওরা জানে না। ছোঁয়াকে ছোটখাটো মেয়ে দেখে সিনিয়ররা র্যাক দিচ্ছিল, সেখান থেকে আলোরা ওকে বুদ্ধি করে সরিয়ে নিয়ে যায়। ওই দিন বেশ অনেকক্ষণ কথা হয় ওদের সবার মাঝে। ছোট কিউট মেয়েটাকে বেশ মনে ধরেছিল ইরাদের, তবে ছোঁয়া অন্য ডিপার্টমেন্টের বলে এতটা দেখা হয় না ওদের কারোর সাথে। এটা নাও, ওইটা নাও। আরহামের দেখানো শাড়িটা হাতে ধরলো ইরা। আরহামকে জিজ্ঞাসা করলো। এটা হুম। ইরা শাড়িটা দোকানদারের কাছে দিল। সে আরও কাপড়ের পাশে রাখলো ওটা। সে কখন থেকে এটা ওটা বলে শাড়ি জামা চুজ করছে আরহাম। ইরা গায়ে ধরে ধরে দেখাচ্ছে, আর আরহাম পকেটে হাত ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে কোনটা নিবে। তবে এতক্ষণে মাত্র 3টে শাড়ি পছন্দ করতে পেরেছে। ইরা এগিয়ে এসে বলল। আপনি আমার জন্য কেন এগুলো দেখছেন বুঝতেছি না তো। আপনার তো আরুকে পছন্দ করে দেওয়া উচিত। আরুর জন্য ফাহিম আছে, ওর হবু বর ওকে পছন্দ করে দিবে, তাই তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না, নিজেরটা ভাবো। তাই বলে উনি আমাকে পছন্দ করে দিবেন? ওখানে আলো আছে, ওদের কাছে যাই আমি। আলোর জন্য রাদিল আছে। ইরার এবার রাগ নিয়ে বলল। আমার জন্যও তাহলে আয়মান ছিলে, আপনি কেন? আরও কিছু বলার আগে আরহাম এগিয়ে এসে ওর বাহু ধরে মুখোমুখি হয়ে দাঁড়ায়। এতে ইরা ভোরকে গিয়ে কথা থামিয়ে দেয়। আরহাম রক্তিম চোখে তাকিয়ে কঠোরভাবে বলে। তোমার জন্য শুধু আমি আছি, অন্য কেউ নয়, বুঝতে পেরেছ? ইরা হতবাক, নিশ্চুপ হয়ে আছে আরহামের এমন কথায়। চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলল। আপনি আছেন কিন্তু কেন? ইরার কথায় আরহাম ওর ধরে রাখা হাতটা ছেড়ে দিল। স্বাভাবিক হয়ে বলল। ছেড়ে তোমাকে বুঝে নিতে হবে। আমি তো বুঝতে পারছি না, আপনি বুঝিয়ে দিলে কি হয় আপনার? আরহাম বাঁকা হেসে মুখটা এগিয়ে কাছে আনলো। অনেক বড় ক্ষতি হয়ে যায়। এটুকু বলেই ইরাকে স্তব্ধ দাঁড় করিয়ে রেখে সে চলে গেল। ইরা এক মনে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। পেছন থেকে লোকটি বলে ওঠে। ইরা পেছনে ঘুরে বলল। ওগুলোই দিন। ইরা এখান থেকে বের হতে নিবে তার আগে সামনে চলে আসলো আইমান। আইমান ওকে দেখে বলল। তুই এখানে আর আমি তোকে পুরো মলে খুঁজে বেড়াচ্ছি। আরহাম ভাইয়ের কাছে তাহলে চল আমার সাথে ওদিকটায়, তোর জন্য কয়েকটা গাউন সিলেক্ট করবো। আইমান ওকে নির্দেশ দিয়ে হাঁটা ধরলো। ইরাও আস্তে ধীরে হেঁটে তার পিছু পিছু যাচ্ছে। সে এখন অন্য চিন্তায় ব্যস্ত। এসব অঙ্কের হিসাব মিলাতে চাইছে সে, কিন্তু কিছু বুঝতে পারছে না কোনটার হিসাব কোনটায় গিয়ে ঠেকলো। আইমান ওকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। ইরা অন্যমনস্ক হয়ে মাথা দুলাচ্ছে। ওর আইমানের দিকে কোনো খেয়াল নেই, শুধু একটু পর পর মাথা দুলাচ্ছে। এমন সময় হুট করে কেউ একজন খপ করে ইরার হাত ধরে ফেললো। ইরা চমকে বাঁ পাশে তাকায়, দেখে আরহাম কপালে ভাঁজ ফেলে ওর দিকে তাকিয়ে। আরহাম ওকে ওখানে রেখে হাঁটা ধরেছিল, কারণ ও জানতো ইরা ওগুলো ভাবতে ভাবতে ওর পেছনেই আসবে। কিন্তু কিছুটা দূরে যেতে ইরাকে না দেখে আবার ওই সবটায় যায়। ওকে ওখানে না পেয়ে আবার খোঁজাখুঁজি শুরু করে। শেষে এসে এখানে দেখা মিলল ইরার। আরহাম ওভাবে তাকিয়ে বেশ অধিকারের সাথে বলল। একটু রেখে কি গিয়েছে? তুমি দেখি একদম হারিয়ে গেছো। তোমাকে আমি ওখান থেকে সরতে বলেছি? ইরা ভ্যাবলার মতো দুপাশে মাথা নেড়ে না বোঝালো। আরহাম আবারও বলল। তো এখানে এসছো কেন? চলো, কাজ আছে। ইরাকে টেনে নিয়ে যেতে নিলে আইমান অন্য পাশ থেকে ইরার হাত টেনে ধর। ইরা থেমে যাওয়ায় আরহাম ওর দিকে তাকিয়ে দেখে আর আইমান ইরার হাত ধরে আছে। এতেই যেন আগুনে ঘি ঢালার কাজ করলো সে। রাগটাকে আয়ত্তে আনার চেষ্টা করে বলল। ওর হাত ছাড়ো। আপনি আগে ছাড়ুন, ওকে দিয়ে এখন কি করবেন? আপনার কাজ তো শেষই। আরহাম আইমানের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল। ওকে আমার লাগবে, হাত ছাড়ো। কি করবেন আগে বলেন। আরহাম এবার ওর দিকে এগিয়ে এসে বলল। That's none of your business. You do your work. I say, leave her hand. এদিকে ইরা দুজনের দিকে তাকাচ্ছে, একবার আইমান তো একবার আরহাম। ব্যাপারটা এখন জটিল হচ্ছে ভেবে ইরা আইমানকে বলল। ঠিক আছে আয়মান, তুই থাক, আমি ওনার কাজ শেষ করে আসছি। ইরার কথা আইমান ওর হাত ছেড়ে দিল। হাত ছেড়ে দেওয়ায় আরহাম আর কিছু না বলে হনহন করে ইরাকে নিয়ে চলে গেল। মেজাজ অনেকটাই চড়ে গিয়েছিল, আর একটু থাকলে হয়তো কিছু একটা করে দিত আরহাম। তবে এখন এত কিছু করতে চায় না সে, কারণ ইরার উপরে সম্পূর্ণ অধিকার নেই আরহামের। আগে অধিকারটা আদায় হোক, তারপর দেখবে কে ওর ইরাবতীকে নিয়ে টানে। তার ওই কলিজাটায় টেনে ছিঁড়বে আরহাম। কিছু দূর এসে ইরা আরহামের থেকে নিজের হাত ছাড়িয়ে বলল। ছাড়ুন, আগে বলুন আপনার কি কাজ। ড্রেস সিলেক্ট করে দিবেন তো? ওইটা আমিই করে নিব, আপনার হেল্প লাগবে না। আপনি আপনারটা দেখুন। একটু আগের ভালো হওয়া মেজাজটা আবার চটে গেল ইরার এমন ব্যবহারে। ও চেতে গিয়ে বলল। কেন? তুমি কি আয়মানের সাথে থাকতে চেয়েছিলে? আমি নিয়ে এসে এত সমস্যা হচ্ছে কোথায়? ভালো লাগে না আমার সাথে? ওর সাথে থাকতে ইচ্ছে করে? আপনার
আপনার সাথে কথা বলাই ঠিক নয়। কখন কোন মুডে থাকেন তার কোনো ইয়ত্তা নেই। আপনি মানে আমি সত্যি বুঝতে পারি না আপনাকে। আরহামের রাগ বাড়ল, কণ্ঠ দ্বিগুণ শক্ত করে বলল, তোমাকে বুঝতে হবে না, গো টু হ্যাও। এটুকু বলেই স্থান ত্যাগ করলো আরহাম। ইরা তপ্ত শ্বাস ফেলে চেয়ে রইল তার দিকে। সত্যি ইরা কিছু বুঝে না উনি কি চায়। একবার মনে হয় উনি হয়তো কিছু ফিল করে বা পছন্দ করে ইরাকে, কিন্তু হঠাৎ হঠাৎ ওনার এমন ব্যবহারে সব গুলিয়ে যায়। মনে হয় এই মানুষটা কাউকে পছন্দ করতেই পারে না, জাদ্রের লোক। এসব ভাবতে ভাবতে ইরা চলে যেতে চায় আরুদের কাছে, কিন্তু তার আগে কেউ একজন পেছন থেকে বাহু ধরে টান দিয়ে ওকে পেছনে ঘুরিয়ে দেয়। ঘুরিয়ে কিছু বোঝার বা বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপ্পড় বসা ইরার গালে। এমন একটা ঘটনায় ইরা পুরো কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ এমনটা হওয়ায় ব্রেনে কিছু ধরতে পারলো না। কয়েক সেকেন্ড পর হতবাক হয়ে তাকালো সামনে থাকা মেয়েটার দিকে। কিছুই বুঝতে পারছে না ইরা, কি হলো হঠাৎ, ফিহা কেন ওকে মারলো। ইরা গালে হাত রেখে চোখ দুটো বড় বড় করে বলল, তুমি আমাকে মারলে কেন ফিহাপু? ফিহার আগে বড় বড় শ্বাস নিচ্ছে, দাঁতে দাঁত চেপে বলল, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, মনে নেই? তোকে বলিনি আরহামের থেকে দূরে থাকতে? ইরা ফিহার কথায় আরো অবাক হয়। এইটুকু ব্যাপারে থাপ্পড় দিল ইরার এবার ভীষণ রাগ হচ্ছে। ও যদি কোনো অন্যায় করতো তাহলে একটা কেন 10টা মারলেই সমস্যা হতো না, কিন্তু আরহামের ব্যাপার নিয়ে এতটা ক্রেজিনেস দেখে ভীষণ রাগ হলো। আরহাম তো পাত্তাও দেয় না ওকে, তারপরেও পিছে পিছে ঘুরে নিজের রাগটা ধরে রেখেই বলল, এটা তুমি তোমার আরহামকে গিয়ে বলো। আমি তার পেছনে যাইনি, সে আমার পেছনে এসেছে। আমি তার থেকে কেন দূরে থাকবো? তাকে দূরে থাকতে বলো না। সে কেন আমার কাছাকাছি আসে? এই রূপ দেখেই তোকে কাছে আনিসিস। আমি কিছু বুঝি না? তুই ওকে না ডাকলেও তোর কাছে আসবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করো বা না করো, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এই ব্যাপারে আমার সাথে আর একটাও কথা বলবে না তুমি। আর এটাই লাস্ট। এরপরে আমার গায়ে হাত তুলে না, আমিও ছেড়ে কথা বলবো না তোমায়। মুখে মুখে তর্ক করিস, আমাদের খেয়ে আমাদেরই মারবি? চুপ করো আপু। এত নিচু মাইন্ড নিয়ে কি করে থাকো? আমি তোমাদের সবাইকে ভালোবাসি, কিন্তু তুমি সেটা মর্যাদা দিতে পারোনি। মুখে মুখে আবার কথা বলছিস? এটুকু বলে আবারও হাত উঠায় ইরাকে মারার উদ্দেশ্যে, কিন্তু হাত আর পড়ল না ইরার গালে। তার আগে কেউ ফিহার হাত ধরে ফেলে। দুজনেই ভোরকে পাশে তাকাতেই দেখে আরহাম রক্তিম চোখে তাকিয়ে আছে ফিহার দিকে, যেন এই চোখ দিয়ে ভস্য করে দিবে। ফিহা ওকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। আরহাম চলে যাওয়ার পর একটু দূরে যেতে মনে পড়ে ইরাকে রেখে এসেছে, তাহলে ও নিশ্চয়ই এখন আইমানের সাথে থাকবে। আর আইমানকে আরহামের ঠিক লাগে না। আইমান আর ইরা একসাথে আছে ভাবতে রাগ হচ্ছিল, সহ্য হচ্ছিল না ওর। ও কেন আইমানের সাথে থাকবে? ওর চাহনিটাও কি বোঝে না বোকা ফুল? এতটা বোকা কেউ হয়? কবে যে আরহামের ভালোবাসাটা বুঝবে কে জানে। এগুলো ভাবতে ভাবতে বিড়বিড় করে বলল, একে তো মনের অবস্থাটা বোঝো না, নির্বোধ একটা। তার উপর যেটা না করব সেটা বেশি বেশি করে করবে। এই মেয়েটা কবে জানি পাগল করে দেবে আমাকে। এগুলো বলতে বলতে ইরার কাছে এসে পৌঁছালো আরহাম। যেই ফিহা ওর উপর হাত উঠাবে তখনই ওটা বুঝে ওর হাত ধরে ফেললো। অনেকটা পরে আসায় ফিহার প্রথম চোটটা দেখেনি আরহাম। না হয় কিছু একটা তুলকালাম করেই ছাড়তো। আরহাম ছাড় দিয়ে ফিহার হাতটা ছেড়ে দেয়, এতে ফিহা কিছুটা পিছিয়ে যায়। আরহাম এসে দাঁড়ায় ইরার সামনে, বা হাত দিয়ে ইরার ডান হাতটা শক্ত করে ধরে এবং তর্জনী উঠিয়ে ফিহাকে হুমকি দেওয়ার মতো করে বলে, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। ওর গায়ে যদি আরেকবার হাত দেওয়ার চেষ্টা করো তাহলে ওই হাত আমি ভেঙে দেব। আরহামের ব্যবহারে ইরা ফিহা দুজনেই অবাক। ইরা ভাবছে যে এতটা অধিকার বোধ, আমি কি হই ওনার? কি চাইছে উনি? আমাকে মারলে ওনার কি? ফিহা আরহামকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর জন্য আমাকে এভাবে বলতে পারলে আরহাম? ও কে হয় তোমার জন্য আমাকে কথা শোনাচ্ছে? আরহাম চোয়ার শক্ত করে বলল, স্টে ইন ইউর লিমিটস, ডোন্ট ক্রস দিস। আমাকে তুমি করে বলার ভুলও করবে না কখনো। কি হও তুমি আমার? ফাহিমের বোন বলে ভেবো না ছেড়ে দেবো তোমায়। আরহাম নিজের ভালোবাসার মানুষগুলোকে ছাড় দেয় না, আর তুমি কি? আরহামের এমন অপমানে ফিহা ক্ষুব্ধ হয়, বিদ্রুপ করে বলে, ও আচ্ছা, তাহলে ও কি হয় আপনার, যে এত দরদ দেখাচ্ছেন? আমার ভালোবাসাটা কি চোখে? ও আমার সব। ফিয়াকে থামিয়ে এইটুকু কথা বলে ওঠে আরহাম। ওর কথা যেন আরেকটা বাজ পড়ল। আরহাম আজ ইরাকে পদে পদে অবাক করছে। ওর প্রতিটা কথায় কোনো ডিপ মিনিং আছে যেটা ইরা বুঝেও বুঝতেছে না। ফিয়া বা ইরার আরও কিছু বলার আগে আরহাম ইরাকে টেনে নিয়ে গেল। কিছু দূর যেতে ইরা বলে উঠল, সব দ্বারা কি বোঝাতে চাইছেন? ইরার কথায় থেমে যায় আরহাম। ইরার দিকে ঘুরে বলে, তুমি যেটা বুঝেছ সেটাই বুঝিয়েছি। ইরা রোবটের মতো দাঁড়িয়ে বলল, কিন্তু আমি তো কিছু বুঝিনি। এটা তোমার ব্যর্থতা, আমি কি করবো না বুঝলে? আমি তো আগেও বলেছি আপনাকে আমি বুঝতে পারি না। আরহাম ঝুঁকে ইরার কাছে এসে দুষ্টু হেসে বলল, হুম, তুমি বুঝতে পারো কিন্তু বুঝতে চাও না। যেদিন বুঝতে চাইবে সেদিন ঠিকই বুঝতে পারবে। ইরার কথা বাড়ালো না, সে এখন বুঝতে চাওয়ায় বিজি।
বুঝতে চায় আরহামকে। ওর ভেতরের সব খবর জানতে চায়। কিছু একটা চাওয়া ইরা খুব করে চাইছে আজ। ইরার ধারণা যদি সত্যি হয় তাহলে ওর কি করা উচিত, এসব ভাবতে গেলেই মাথা কাজ করে না। সব শপিং শেষ। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে সব মার্কেট একদিনে শেষ সবার। বিয়েটা যেহেতু খুব বেশি বড় হবে না, তাই মেহেন্দি বা সঙ্গীতের আয়োজন করা হবে না। বিয়ের স্যুট থেকে শুরু করে সব কিছু আরুই সিলেক্ট করেছে। ফাহিমের জন্য সব আরুই দেখেছে। তবে এসবের ভেতরে মন খারাপ হয়েছে ফিহা ও আইমানের। ফিহা তো মাত্র কয়েকটা ড্রেস নিয়েও চলে গেছে। রাগ হচ্ছে ভীষণ ওর, যে করেই হোক আরহামকে চাই ওর। ফ্রেন্ডসদের সবসময় বলে আরহাম আমার ভাইয়ের বন্ধু, তার সাথে আমার অনেক কথা হয়, সেও মনে মনে আমাকে পছন্দ করে, এসব হাবিজাবি অনেক কথাই বলে বন্ধুদের। আর সবাই হাঁ হয়ে শুনে। ভার্সিটির ক্রাশ ফিয়াকে পছন্দ করে, এর চেয়ে বড় খবর কি আর আছে। এখন এসব বলে যদি বিয়েটাই না করতে পারে তাহলে কি করে হবে? কিছু তো করবেই। আর আইমানের মন খারাপ এজন্যে যে একে তো ওই চাশমিশটা এসেছে, কথায় কথায় খোঁচা মারে, তারপরও আরুকে সারাদিন পায়নিও। কে জানে আরহামের এত কি দরকার ইরাকে দিয়ে। এমনিতেই আরহামের লক্ষণ খুব একটা ভালো লাগে না আইমানের কাছে, তার উপর এতটা অধিকার খাটায়। এসব নিয়েই মনটা কিছুতেই ভালো থাকছে না। এগুলো ভেবে মেজাজ বিগড়ে যাচ্ছে। তাই ও সিদ্ধান্ত নিয়েছে আরুর বিয়ের দিনই সব বলে দিবে। সমস্ত অনুভূতি, ভালোবাসা, ভালো লাগা সব কিছু বলে দিবে। আজ চেপে রাখা যাচ্ছে না এগুলো। জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে শেখ বাড়ি। ডেকোরেশনের দিকে কোথাও কোনো কমতি নেই। বেস্ট ওয়েডিং প্ল্যানার দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। ছাদের উপর গায়ে হলুদে সমস্ত ডেকোরেশন করা হয়েছে। ঝাড়বাতিগুলো ছাদ থেকে ঝুলিয়ে নিচ পর্যন্ত আনা হয়েছে। পুরো বাড়িতেও লাইটিংয়ের কোনো কমতি নেই। আজকে বৃহস্পতিবার, আরও ফাহিমের গায়ে হলুদ। তাদের দুজনকে বসানো হয়েছে ছাদের প্যান্ডেলে একসাথে। সবাই একে একে ওদের গায়ে হলুদ মাখছে, ক্যামেরায় ছবি তুলছে। এক একজন এক এক মজায় আছে, গায়ে হলুদ বলে কথা। ছোটদের হলুদ ছোঁয়ানো শেষ, এখন বড়রা দিচ্ছে। বড় ছাদের একপাশে বর বউয়ের প্যান্ডেল, তার সামনে অতিথিদের বসার জায়গা, মাঝখানে অনেকটা জায়গা খালি। ওখানে সবাই নাচানাচি হই হুল্লোড় করছে। ইরা, আলো, ছোঁয়া, আইমান, রাদিল সবাই গোল হয়ে চেয়ারে বসে আছে। ওরা হলুদ ছুঁয়ে এখানে এসেছে। সবাই বসে আড্ডা দিচ্ছে। তবে ইরার মন কেমন খচখচ করছে, এখানে বসতেও ভালো লাগছে না। তাই সে উঠে গেল। ইরা উঠতেই আলো বলল, কিরে উঠলি কেন? কোথাও যাবি? ইরা কোথাও যাবে ও নিজেও জানে না, ছোট করে বলল। তোরা থাক, আমি আসছি। আইমান বাধা দিয়ে বলল, কেন, কোথায় যাবি? চল আমিও যাই। না, তোরা এখানেই থাক, আমি এক্ষুনি চলে আসবো। এটুকু বলে ইরা চলে গেল। ওরাও কেউ আর কিছু বলল না। আবাদ নিজেদের খোশ গল্পে মনোযোগ দিল, কিন্তু ওদের গল্পের চেয়ে ঝগড়া হচ্ছে বেশি। যেহেতু আইমান আর ছোঁয়া একসাথে আছে এখানে, সেহেতু ঝগড়া তো লাগবেই। আইমান বলে একটা, ছোঁয়া বলে আরেকটা, এভাবে দুজন দুজনকে খোঁচাইতে থাকে। আর নীরব দর্শক হয়ে এসব দেখে যায় আলো আর রাদিল। ইরা ওখান থেকে উঠে এসে দাঁড়ালো অন্য পাশে ছাদের রেলিং ধরে, যেখান থেকে নিচের গেটের দিকটা দেখা যায়। ইরা নিচের দিকে একটু উকিঝুঁকি দিল, আবার পুরো স্টেজে একবার চোখ বোলালো, কিন্তু তবুও কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজে পেল না। এতে করে আপনা আপনি যেন মন খারাপের রোগ ধরে গেল। ইরা দীর্ঘশ্বাস ফেলে আবারও নিচে তাকালো, কিন্তু না, সে যাকে খুঁজছে তাকে পাচ্ছে না। নাও, মেডিসিন দিয়ে দিলাম, এবার মুভ ঠিক হয়েছে? আরও অবাকের মতো চেয়ে আছে, কিছু বলছে না। ফাহিম এবার উঠে গিয়ে বলল, আমি এখন যাচ্ছি আরু পাখি, তুমি জামা চেঞ্জ করে বাইরে এসে খাওয়া দাওয়া করো, আমি গিয়ে কল করব তোমাকে। ফাহিম দু কদম হাঁটতেই আরও ডেকে উঠল। শোনো না। ফাহিম পিছু ঘুরে বলল, মাত্র কয়টা দিন আছো, এই কদিন হসপিটালে না গেলে হয় না? ফাহিম কোনা হেসে বলল, কি ব্যাপার, মেডিসিন দেওয়া কি বেশি হয়ে গেল নাকি, যে বউ ছাড়তেই চাচ্ছে না? ফাজলামি করো না তো, ফাজলামির মুডে নেই আমি। ফাহিম এগিয়ে যেতে যেতে বলল, আর তো মাত্র 5 দিন ডিউটি, নিজের কাজকে কি করে অবহেলা করি? আমি ফোন দিব তো, তাড়াতাড়ি আসার চেষ্টা করব, ঠিক আছে? বলেই আরুর কপালে আবারও চুমু খেলো। আরু মুচকি হেসে ঠিক আছে বলে বিদায় জানালো ফাহিমকে। আরু এখন ফাহিমদের বাসায়, এই 15 দিন ফাহিমদের বাসায় থাকবে সে। ফাহিম চলে যাওয়ার পরে আবার নিজের বাসায় চলে যাবে। মাঝে মাঝে এখানেও আসা হবে তার। ক্যাম্পাসের বড় একটা কাঠফুল গাছের নিচে বসে আছে পঞ্চ পাণ্ডবের দল। সকলেই আজ 1 সপ্তাহ পরে ভার্সিটি এলো। আরুর বিয়ের ঝামেলা গেল। বিয়ের পরে আবার 3 দিন আসেনি কেউ। একজন আসবে না বলে আরেকজন আসবে না, এভাবে 3 দিন কারোরই আসা হয়নি। ফাহিম হসপিটালে চলে যায় বলে আরুও চলে এসেছে আজ। আর শ্বশুরবাড়ির কারো অমত নেই আরুর পড়ালেখায়, আগে থেকেই বলা ছিল সে পড়বে, তাই আর কোনো সমস্যা হয়নি। ফাহিমের মাও যথেষ্ট ভালো মানুষ, আর বাবার কথা তো নাই বললাম। শুধু 2 ছেলে মেয়ে ঠিকঠাক মানুষ হতে পারেনি সিদ্দিক সাহেবের, যা তাদের সম্পূর্ণ অজানা। আজ সবাই একসাথে আছে, একটু গল্পগুজব না হলে কি হয়। তবে এখানে ছোঁয়া মিসিং, ওর ইম্পর্টেন্ট একটা ক্লাস করায় এখানে থাকতে পারছে না।
খুব অল্প দিনেই ওরা অনেকটা ক্লোজ হয়ে গেছে। ক্লাস শেষ হলেই হয়তো দৌড়ে চলে আসবে এখানে। গল্প করার মাঝে আলো আরুকে বলে উঠল, এই তোর গলায় কিসের দাগ অরু? ওর কথায় সবাই আরুর দিকে চায়। আরু যথাসম্ভব নিজের গলাটা ঢাকার চেষ্টা চালায়। ও ওড়না দিয়ে ঢাকার যথেষ্ট চেষ্টা করছে। তাও কি করে দেখলো কে জানে। এদের থেকে কিছু লুকানো যায় না। ইরা আরুকে কনুই দিয়ে ঠেলা দিয়ে বলল। কি হলো আরু পাখি, বলো কিসের দাগ? ইরার এমন নাটকীয় কথায় আরু বোকা হেসে আমতা আমতা করে বলল, এমনি কিছু না, ওই ফ্লোরে মোবাইল পড়ায় নিচু হয়ে উঠাতে গিয়েছিলাম, তখন বেড সাইড টেবিলের সাথে আর কি লেগে যায়। আলো মাথা নাড়িয়ে সন্দেহ নিয়ে বলল, ও আচ্ছা, তাই নাকি? টেবিলে লেগেছে? আরো কিছু বলার আগে রাদিল আলোর দিকে তাকিয়ে বলল, চিন্তা করিস না, বিয়েটা হোক, তোর এখানেও এমন দাগ পড়বে, ওয়েট কর, বেশি দিন নেই। আলো চোখ রাঙিয়ে বলল। তুই চুপ করবি? আরু বলে, আরে থাম তোরা, কিসব বলেই যাচ্ছিস তখন থেকে? বললাম তো এমনি ব্যথা পেয়েছি। আইমানও আরুকে চেতানোর জন্য বলে, বাদ দাও তুমি, আমরা জানি কি করে হয়েছে। বিয়েটা হয়ে নিক, আমরাও দেখিয়ে দেব। আপনি কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? যখনই দেখি এসব ফাউল পেঁচাল নিয়ে থাকেন। পেছন থেকে পরিচিত মেয়েলি কণ্ঠ পেয়ে সবাই সেদিকে তাকালো। ছোঁয়া দাঁড়িয়ে আছে। ছোঁয়াকে দেখেই তপ্ত শ্বাস ফেলে আইমান। সে জানে ছোঁয়া ছাড়া এমন কথা কেউ বলবে না ওকে। এখন থেকে কথা মেপে বলতে হবে, নয়তো এই মেয়ে প্রতিটা কথাই ভুল ধরবে। তারপরও আবার কপাল কুঁচকে বলল ছোঁয়াকে, তোমার কি খেয়ে দে কাজ নেই আর? আমার সব কথায় বা হাত ঢুকাতে হবে কেন তোমাকে? ছোঁয়া গিয়ে আলো আর ইরার মাঝখানে বসলো। একদম আইমানের সোজাসুজি বসে বলল, না কাজ নেই, আর বা হাত ঢোকাতে ভালো লাগে? আপনার কোনো সমস্যা? ওরা জানে এবার দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। দুজনে একসাথে হলেই লেগে যায়। মনে হয় টিভিতে টম অ্যান্ড জেরি দেখতে বসেছে সবাই। আর ওরা দুজন টম জেরির মতো দুজনের পিছনে লেগেই আছে। ইরা ওদের থামাতে বলল, থাম ভাই, তোরা তোদের ঝগড়া দেখলে আমার কি মনে হয় জানিস? ছোঁয়া ভ্রু কুচকে বলল, কি মনে হয় টিভিতে সিনেমা দেখছি। সিনেমায় যেমন দেখায় না, হিরো হিরোইনের মধ্যে প্রথমে তুমুল ঝগড়া হয়, তারপর আস্তে আস্তে প্রেম হয়ে যায়। তোদের দেখলেও আমার তাই মনে হয়। অবশ্য আমাদেরও এমনই হয়েছে। শেষের কথাটা মুখ ফসকে বেরিয়ে যায়। সাথে সাথে জিভ কাটে ইরা। তবে সবার বোঝা শেষ ইরা কি বলছে। এবার আরও খোঁচা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আরাম ভাইকে দেখলেই কার যেন রাগ হতো, এখন তাকে দেখলেই তার প্রেম হয়। আরুর কথায় সবাই হেসে দেয়। ইরা লজ্জায় মাথা নুইয়ে ফেলে। এমন সময় ইরার ফোনটা সশব্দে বেজে ওঠে। ফোনটা সামনে আনতেই দেখে আরহাম ফোন করেছে। ইরা একবার ফোনের দিকে তাকায়, আবার সবার দিকে। ওরা সবাই ইরার দিকেই তাকিয়ে। ইরা একটু হাসার চেষ্টা করে বলল, কলটা একটু অ্যাটেন্ড করে আসি। হ্যাঁ, আলো বলল, যা যা, অ্যাটেন্ড করে আয়। তবে যাই বলিস, আরাম ভাইয়ের কিন্তু হায়াত আছে না, মানে সবাই তার কথা বলছি আর সে ইরাবতীর কথা ভাবছে, তাই তো কলও দিয়ে দিল। ইরা হেসে বলল, আসি দাঁড়া। এমন প্রেম কাহিনী দেখে সবাই হাসছে। ছোঁয়া তাকালো আইমানের দিকে, কিন্তু সেও হাসছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না যে তার ভেতরেও কোনো কষ্ট লুকিয়ে আছে। ছোঁয়ার তাকিয়ে থাকার মাঝে আইমান তাকালো ছোঁয়ার দিকে। ছোঁয়াকে এভাবে তাকাতে দেখে বলল, এক ভ্রু উঁচু করে বোঝালো কি হয়েছে। ছোঁয়াকে দুই ভ্রু উঁচু করে বোঝালো। আপনার কি হয়েছে? আইমান মুচকি এসে মাথা নাড়িয়ে বোঝালো। কিছু না। ছোঁয়া আবার চোখ দিয়ে বোঝালো। মেনে নিয়েছেন সব? আইমানও ইশারা দিয়ে বোঝালো। দুজনাই যেন দুজনার চোখের ভাষা বুঝে যাচ্ছে, চোখে চোখে কথা বলে ফেলছে। আলো আর রাদিল এতক্ষণ খেয়াল করছিল ওদের ইশারায় কথোপকথন। রাদিল আইমানকে বলল, কি রে, কি করছিস এগুলো? চোখে চোখে প্রেম করছিস নাকি? সাথে সাথে আলো বলে উঠল, এই রাদিল, ইরা তো তাহলে ঠিকই বলেছে, প্রথমে ঝগড়া তারপর প্রেম। ওদের এমন কথায় ছোঁয়া যেন লজ্জা পেয়ে যায়। আপনা আপনি লজ্জারা এসে ভিড় করে। তবে আইমান ভ্রু কুচকে বলল, হাফশালা, তোরা সবসময় বেশিই বুঝিস, হয় এক বানাস আর এক। ইরাবতী? ইরা আরহামের ইরাবতী ডাক শুনে ছোট্ট করে বলল, জি? কি জি? আপনি তো ডাকলেন। তো আমি ডাকছি বলে কি শুধু জি বলবা? তো কি বলবো? বলবেন হ্যাঁ আরহাম, বলো। আরহামের কথায় লজ্জা পেয়ে যায় ইরা। এভাবে বলতে পারবো না। আরহাম মোলায়েম কণ্ঠে বলে, কেন পারবে না? একবার নাম ধরে ডেকে তুমি করে বলেন না প্লিজ। আপনি আমায় আপনি বলছেন, তো আমি কি তুমি করে বলবো? আপনি তো আমি ভালোবেসে বলি। তো আমিও তো ওইটাই। আরহাম ভ্রু কুচকে বলল, আপনি তো আমি ভালোবেসে বলি। কি ওইটাই? ভালোবেসে আমি আপনাকে আপনি বলবো,
আর আপনি আমাকে তুমি বলবেন, ঠিক আছে? এপাশে কোনো কথা নেই, ইরা চুপ হয়ে গেছে। আরহাম নিঃশব্দে ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো, ইরাবতী, হ্যাঁ, কোথায় আছেন? ভার্সিটিতে। আমি আসি। ইরা থতমত খেয়ে যায় ওর কথায়, ওভাবেই বলে, এখন এখন কেন আসবেন? আপনাকে দেখতে ইচ্ছা করছে, তাই। আজকের পর কিন্তু আমি অনেক বিজি হয়ে যাব, তখন আপনি চাইলেও দেখতে পারবেন না আমায়। সমস্যা নেই। আরহাম ভেবেছে আসতে বলবে, কিন্তু ইরার সমস্যা নাই বলায় কপাল কুঁচকে এলো। দেখা করলেই কি মিস করা শেষ হয়ে যায়? দেখা করলে কি মিস করা শেষ হয়ে যায়? আপনার কথা মনে পড়লেই তো মিস করা হয়ে যায়। মিস করাতে বেশি শান্তি। আরহাম হেসে দেয়। ইরা এপাশ থেকে তার হাসির আওয়াজ শুনতে পায়। আপনার কথা মনে পড়লেই তো মিস করা হয়ে যায়। আমি আগে থেকেই কথা জানি। মিস করাতে বেশি শান্তি। সময় নেই, তার মানে মিস করবেন না? তখনই আরহামের ওপাশ থেকে কেউ তার কেবিনে প্রবেশ করে এবং মিটিং নিয়ে কিছু একটা বলে, যেটা ইরা শুনতে পায় না ঠিকঠাক। আরহামই ইরাকে বলল, ইরাবতী, পরে কল করছি, মিটিং আছে একটা, শেষ করেই কল করছি, ঠিক আছে? ইরা হুঁ বলেই কল কেটে দিল। সে আবার চলে গেল আলোদের কাছে। ওখানে গিয়ে বসতেই কল আসলো আলোর ফোনে, তার মায়ের কল। এপাশ থেকে কল ধরতেই ভদ্রমহিলা বলে উঠল, আলো, তুই এখনই একটু বাসায় চলে আয় তো মা। আলো চিন্তিত গলায় বলল, কি হয়েছে আম্মু? বাসায় সব ঠিক আছে? তুই বাসায় আয়, তারপরে বলছি আমি। ঠিক আছে। ফোনটা রেখে সে রাদিলের দিকে তাকালো। রাদিল বলল, কি হয়েছে? আন্টি কি বললো? বাসায় যেতে বলছে রে। কি হয়েছে বললো না তো। হঠাৎ এই সময় বাসায় যেতে বলছে কেন? তোর ওই বিয়েটার ব্যাপারে কিছু হয়েছে নাকি? আরুর কথা এবার সকলের মুখে চিন্তার ভাঁজ পড়ল। রাদিল তো বলেই ফেলল, দেখ আলো, যদি ওইটা নিয়ে আর কিছু হয় তাহলে তুই সবাইকে জানিয়ে দিবি আমাদের কথা। আমি তখনই তোর বাসায় চলে যাব। আমার থেকে কোনো কথা লোকালে খারাপ হয়ে যাবে বলে দিলাম। আলো রাদিলকে শান্ত করতে বলল, আরে চিন্তা করিস না তো, ওইটার জন্য আরো 1.5 মাস সময় আছে। তার আগে আমি এমনি বলে দেব আমাদের কথা। এটা অন্য কিছু হয়েছে হয়তো। আগে বাসায় যাই, তারপরে দেখছি। আলো উঠতেই রাদিল উঠে গেল। আলোকে উঠতে দেখে বলল, তুই উঠছিস কেন? চল, তোকে দিয়ে আসবো। আমি কি একা যেতে পারবো না? না, আমি তোর সাথে যাব, বাসা পর্যন্ত দিয়েই চলে আসবো, চল। আলো না করবে তার আগে ইরা বলল, আরে যেতে দে না, ও একটু এগিয়ে দিয়ে আসুক। যা, একসাথে যা। ও তো আবার চলে আসবে তোকে দিয়ে। আলো আর কথা বাড়ালো না। দুজনে রওনা দিল আলোদের বাড়ির উদ্দেশ্যে। কে জানে তাদের ভাগ্যে কি লেখা আছে। শরতের প্রহর কেটে গেছে। এখন আকাশে বাতাসে হেমন্তের ছোঁয়া, তবে গরম ভাবটা এখনো কাটেনি। সকাল দুপুর মাঝামাঝি সময়, এই সময়টা গরম বেশি। কয়টা বাজবে? হয়তো 11টা। মাথার উপরে সূর্যের তপ্ত কিরণ নিয়ে আলো আর রাদিল এসে পৌঁছালো আলোর বাসার সামনে। দুজনাই ঘেমে নিয়ে একাকার। বাসার সামনে এসে আলো রাদিলকে বলল, তুই এবার যা, আমি ফোন করবো তোকে। রাদিলের মন কেমন করছে, ভালো লাগছে না। আকুপাকু মন নিয়ে বলল, আমি যাব না, তুই বাসায় গিয়ে দেখ কি হয়েছে, তারপর সব আমাকে বলবি, তারপরেই যাব। এতক্ষণ না হয় আমি ওই গার্ডেনের ওইখানেই থাকবো। আলো চোখ কুচকে বলল, তুই কি পাগল রাদিল? এই গরমের মধ্যে এখানে তোকে একা একা থাকতে হবে না, তুই যা। আমি বললাম তো আমি কল করে বলবো কি হয়েছে। এত সিরিয়াস নিচ্ছিস কেন? রাদিল আলোর একটা হাত চেপে ধরে বলল। আলো কপাল চাপড়ে বলল, ভালো লাগছে না, তোকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। যদি বিয়েটা নিয়ে কিছু হয়, শোন, বিয়ে নিয়ে কিছু হলে আমাকে শুধু একটা কল দিবি। আমি দৌড়ে এসে বাড়ির সব দরজা জানালা ভেঙে তোকে বের করে নিয়ে যাব আমার সাথে। আলো কপাল চাপড়ে বলল, কি শুরু করলি তুই? মাথা ঠিক আছে? এটা কেমন কথা? বললাম তো চিন্তা করতে হবে না, আমি দেখে নেব। আমি না পারলে তোকে বলবো, তখন তুই দেখে নিস। এখন যা প্লিজ। তুই কিন্তু সব আপডেট দিবি আমাকে, আমি চিন্তায় থাকবো। ঠিক আছে দেব, তুই যা এখন। রাদিল অশান্ত মন নিয়ে আলোকে বিদায় দিল। বিয়ের ব্যাপারটার জন্য অতিরিক্ত চিন্তা জেঁকে ধরেছে মস্তিষ্কে। কারণ রাদিল আলো সেম ইয়ার, ওর স্ট্যাবলিশ হতে আরও 4-5 বছর সময় লাগবে। এখনই যদি বিয়ের জন্য এত তোড়জোড় করে, তাহলে 4-5 বছর কখনো অপেক্ষা করবে না তারা। কিন্তু এখন তো রাদিল বেকার। কোনো বাবা মা তার মেয়েকে বেকার ছেলেদের সাথে বিয়ে দেয়? রাদিল নিজের পরিবারকে তো ম্যানেজ করে নিবে যে করেই হোক, কিন্তু আলোর পরিবার শুনেছে আলোর বাবা নাকি এক কথার মানুষ, খুবই গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন। তার কাছ থেকে তার মেয়েকে কি করে আনবে সে চিন্তা মাথার রক পর্যন্ত ফেটে যাচ্ছে। তবে যত যাই হোক, আলোকে তো রাদিল নিজের করে ছাড়বে। মৃত্যু ছাড়া কেউ তাদের আলাদা করতে পারবে না। নিজেই নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলো রাদিল। আলো বাসার দরজার সামনে এসে বেল বাজাতে আলিয়া বেগম দরজা খুলে দিল। মাকে দেখে আলো প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আম্মু? এত আর্জেন্টলি ভার্সিটি থেকে ডাকলে কেন? আলিয়া বেগম খুবই স্বাভাবিক স্বরে বলল,
ভেতরে গিয়ে দেখ তোর আব্বু বসে আছে, উনিই বলবে সব। আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আলো ফ্রেশ না হয়ে ভেতরে বাবার কাছে চলে গেল। লিভিং রুমের সোফাতে বসে আছে আলোর বাবা ফজলুল হক। আলো তার কাছে গিয়ে বলল, আব্বু কি হয়েছে, কিছু বলবে? ফজলুল সাহেব গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, হ্যাঁ কিছু কথা ছিল, আগে যাও ফ্রেশ হয়ে আছো, ফ্রেশ হয়ে আসো। ভদ্র মেয়ের মতো সে চলে গেল ফ্রেশ হতে। আলোর মাথায় যে চিন্তা নেই তা না, সে নিজেও বেশ চিন্তিত। রাদিলের কথা কি করে বলবে সেটা নিয়ে টেনশনে আছে। ফ্রেশ হয়ে আবার গিয়ে বসলো বাবার পাশে। মেয়েকে পাশে বসতে দেখে সেও একটা সোজা হয়ে নিল। একটু কেশে গলাটা পরিষ্কার করে বলতে লাগলো, দেখো মা, তুমি তো জানোই আমি তোমার জন্য ছেলে পছন্দ করে রেখেছি, তারাও তোমাকে পছন্দ করেছে। তোমাদের এঙ্গেজমেন্ট তো হয়ে গেছে বলতে গেলে। রাফসান আসছে কাল বাংলাদেশে, ও চাইছে আগামী সপ্তাহের মধ্যেই যেন বিয়েটা হয়ে যায়। আলোর পুরো দুনিয়া ঘুরছে, মাথা ঝিমঝিম করছে। এতটাও বিপজ্জনক কিছু আশা করেনি সে। বুকের ভিতর কিছু হারিয়ে যাওয়ার ভয় হচ্ছে, কেমন ব্যথা করে উঠছে। এ কেমন যন্ত্রণা! এখন কি করবে আলো? ফজলুল সাহেব আলোকে চুপ থাকতে দেখে আবারও ডাকলো মেয়েকে। তো তোমার কি মত? দেখো যাই হোক, আমি কিন্তু তাদের কথা দিয়ে এসেছি। আশা করছি বিয়েতে তোমার কোনো অমত থাকবে না। আলো কাঠপুতুলের মতো শক্ত হয়ে আছে। শুষ্ক ঢোক গিলে অস্থির চিত্তকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। কিছু যে বলবে তারও উপায় নেই। কান্নারা কণ্ঠে দলা পাকিয়ে আছে, তবুও নিজেকে খানিকটা স্বাভাবিক করে খুবই আস্তে করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।